আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ আজকের বিশ্বে। সঙ্গে আছি আমি মাহবুবুর রহমান ইমন। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদের প্রধান শিরোনামগুলো। রাশিয়া থেকে তেল কেনা বন্ধে রাজি ভারত, জানালেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের বাজারে ভারতের রপ্তানিতে ব্যাপক ধস। ভারত সমর্থিত ৩৪ সন্ত্রাসীকে হত্যার দাবি করল পাকিস্তান। ভেনেজুয়েলায় গোপন অভিযান চালানোর অনুমোদন ট্রাম্পের। গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে আশ্বস্ত করেছেন যে ভারত আর রাশিয়া থেকে তেল কিনবে না। ট্রাম্প জানান, এখন তিনি চীনকেও একই সিদ্ধান্ত নিতে রাজি করানোর চেষ্টা করবেন, যাতে রাশিয়ার জ্বালানি আয়ের পথ বন্ধ করা যায়। রাশিয়ার তেলের সবচেয়ে বড় দুই ক্রেতা হল ভারত ও চীন। ২০২২ সালে ইউক্রেন আক্রমণের পর যুক্তরাষ্ট্র ও ইউরোপ রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দিলে ইউরোপীয় দেশগুলো রুশ তেল কেনা বন্ধ করে। এরপর কম দামে তেল কিনতে শুরু করে ভারত ও চীন। সম্প্রতি ট্রাম্প ভারতের উপর চাপ বাড়িয়েছেন। রাশিয়া থেকে অপরিশোধিত তেল কেনার প্রতিবাদে তিনি ভারতের রপ্তানি পণ্যের উপর শুল্ক আরোপ করেছেন। হোয়াইট হাউসের এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন, মোদি আমাকে বলেছেন যে তারা রাশিয়া থেকে আর তেল কিনবেন না। এটা বড় একটি পদক্ষেপ, তবে ভারতের পক্ষ থেকে এখনও এ বিষয়ে কোনো মন্তব্য আসেনি। বর্তমানে রাশিয়াই ভারতের সবচেয়ে বড় তেল সরবরাহকারী দেশ। সেপ্টেম্বর মাসে ভারত দিনে প্রায় ১৬ লাখ ব্যারেল রুশ তেল আমদানি করেছে, যা তাদের মোট আমদানির ১/৩। বিশ্লেষকরা বলছেন, ভারত যদি সত্যি রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে, তবে তা রুশ অর্থনীতিতে বড় আঘাত হবে এবং অন্য দেশগুলোকেও একই পথে যেতে উৎসাহিত করবে। ভারতের বৃহত্তম বিদেশি বাজার যুক্তরাষ্ট্রে ভারতীয় পণ্যের রপ্তানিতে ব্যাপক ধস দেখা দিয়েছে। কেবল গত সেপ্টেম্বরেই যুক্তরাষ্ট্রের বাজারে ভারতের পণ্য রপ্তানি, এছাড়া দেশটিতে গত ৪ মাসে ভারতীয় রপ্তানি কমেছে প্রায় ৪০%। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের আরোপিত উচ্চ শুল্ক কার্যকর হওয়ার পর ভারতীয় রপ্তানিতে ভয়াবহ এই ধস নেমেছে বলে দেশটির সরকারি এক পরিসংখ্যানে উঠে এসেছে। এতে বলা হয়েছে, ভারতের পণ্যের উপর যুক্তরাষ্ট্রের আরোপিত ৫০% শুল্ক কার্যকরের প্রথম মাস পূর্তি হয়েছে সেপ্টেম্বরে। দেশটির পণ্যের উপর যুক্তরাষ্ট্রের এই শুল্ক কার্যকর হয় গত ২৭ আগস্ট থেকে। এই শুল্কের মাঝে ভারত রাশিয়ার কাছ থেকে তেল কেনা অব্যাহত রাখায় যুক্তরাষ্ট্রের আরোপিত ২৫% অতিরিক্ত জরিমানাও অন্তর্ভুক্ত রয়েছে। যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি টানা ৪ মাস ধরে কমেছে। মে মাসে $৮.৮ বিলিয়ন রপ্তানি থেকে সেপ্টেম্বরে $৫.৫ বিলিয়ন নেমে এসেছে। অর্থাৎ যুক্তরাষ্ট্রের বাজারে ভারতের রপ্তানি ৩৭.৫% হ্রাস পেয়েছে। রপ্তানি কমে যাওয়ার ফলে ভারতের বাণিজ্য ঘাটতিও বৃদ্ধি পেয়েছে, যা গত সেপ্টেম্বরে পৌঁছেছে ১৩ মাসের সর্বোচ্চ $৩২.১৫ বিলিয়ন। তবে সংযুক্ত আরব আমিরাত এবং চীনের মতো দেশগুলোর সঙ্গে বাণিজ্য বৃদ্ধি কিছুটা ক্ষতি পুষিয়ে দিয়েছে। এদিকে কয়েক মাসের অচলাবস্থার পর গত মাসে পুনরায় ভারত ও যুক্তরাষ্ট্রের মাঝে বাণিজ্য আলোচনা শুরু হয়েছে। বর্তমানে একটি ভারতীয় প্রতিনিধি দল যুক্তরাষ্ট্রে আলোচনায় অংশ নিচ্ছে। অভিযান চালিয়ে ভারত সমর্থিত ৩৪ সন্ত্রাসীকে হত্যা করেছে পাকিস্তানের সামরিক বাহিনী। খাইবার পাখতুনখোয়া প্রদেশে চালানো ধারাবাহিক অভিযানে ফিতনা আল খাওয়ারিজের এসব সদস্যকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর। বৃহস্পতিবার আইএসপিআর-এর এক বিবৃতিতে জানানো হয়, ১৩ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত উত্তর ও দক্ষিণ ওয়াজিরিস্তান এবং বান্নু জেলায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। আইএসপিআর-এর ভাষ্যমতে প্রথম অভিযানটি চালানো হয় উত্তর ওয়াজিরিস্তান স্পিনওয়াম এলাকায়। অভিযানের সময় নিরাপত্তা বাহিনী সন্ত্রাসীদের অবস্থান লক্ষ্য করে কার্যকর হামলা চালায়। তীব্র গোলাগুলির পর ১৮ জন সন্ত্রাসী নিহত হন। দ্বিতীয় অভিযানটি হয় দক্ষিণ ওয়াজিরিস্তানে, যেখানে আরও ৮ জন সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে বলে দাবি পাকিস্তানি সেনাবাহিনীর। একইভাবে বান্নু জেলায় সংঘটিত তৃতীয় অভিযানে আরও ৮ জন সন্ত্রাসী নিহত হয়েছেন বলে জানায় আইএসপিআর। বিবৃতিতে আরও বলা হয়, এলাকায় এখনও ভারত সমর্থিত সন্ত্রাসীদের খোঁজে তল্লাশি অভিযান চলছে। আইএসপিআর জানায়, সন্ত্রাস বিরোধী অভিযান আজমে ইস্তেহকাম এর অংশ হিসেবে পাকিস্তানি নিরাপত্তা বাহিনী ও আইন প্রয়োগকারী সংস্থাগুলো বিদেশি সমর্থিত সন্ত্রাসবাদের শিকড় উপড়ে ফেলতে দৃঢ় প্রতিজ্ঞ। এই অভিযান অব্যাহত থাকবে।
ভেনেজুয়েলায় গোপন অভিযান পরিচালনা করতে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা CIA-কে অনুমোদন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি আরও বলেন, ভেনেজুয়েলায় অভ্যন্তরে স্থল অভিযান চালানোর কথাও বিবেচনা করা হচ্ছে। বুধবার এক সংবাদ সম্মেলনে ট্রাম্প এসব কথা বলেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ক্যারিবিয়ান সাগরে ভেনেজুয়েলায় নৌযানে একাধিক মারাত্মক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প বলেন, এ কারণে ওয়াশিংটন ও কারাকাসের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে, যেজন্য তার প্রশাসন ভেনেজুয়েলায় অভ্যন্তরে স্থলাভিযান চালানোর কথা বিবেচনা করছে। CIA-কে কেন ভেনেজুয়েলায় পাঠানোর অনুমতি দেয়া হয়েছে এমন প্রশ্নে ট্রাম্প বলেন, প্রথম কারণ হচ্ছে ভেনেজুয়েলা তাদের কারাগার খালি করে কয়েদিদের যুক্তরাষ্ট্রে পাঠিয়ে দিয়েছে। আর দ্বিতীয় কারণ সম্পর্কে ট্রাম্প মাদক পাচারে ভেনেজুয়েলার ভূমিকার কথা তুলে ধরেন। এরপর তিনি ইঙ্গিত দেন যে মাদক প্রবেশ বন্ধে যুক্তরাষ্ট্র বিদেশের মাটিতে পদক্ষেপ নেবে। তিনি বলেন, ভেনেজুয়েলা থেকে প্রচুর মাদক যুক্তরাষ্ট্রে আসছে। ওই দেশ থেকে অনেক মাদক সমুদ্রপথে আসে, তবে আমরা স্থলপথেও তাদের থামাতে যাচ্ছি। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর প্রতি মার্কিন প্রেসিডেন্টের এই বৈরী মনোভাব নতুন নয়। ট্রাম্পের প্রথম মেয়াদে ক্ষমতায় আসার সময় থেকে একই অবস্থানে রয়েছেন তিনি। এরই মধ্যে উভয় নেতাই সম্ভাব্য শক্তি প্রদর্শনের জন্য ক্যারিবিয়ান সাগরে তাদের সামরিক বাহিনীকে শক্তিশালী করছেন। গাজা উপত্যকায় নিরাপত্তা স্থিতিশীল করতে একটি আন্তর্জাতিক বাহিনী পাঠানোর পরিকল্পনা চলছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার গাজা ইস্যুতে সংবাদ সম্মেলনে একথা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুই জ্যেষ্ঠ উপদেষ্টা। খবর বার্তা সংস্থা রয়টার্সের। প্রেসিডেন্ট ট্রাম্পের 20 দফা গাজা শান্তি পরিকল্পনার অন্যতম প্রধান শর্ত ছিল মার্কিন সমর্থিত স্থিতিশীলতা রক্ষাকারী বাহিনী গঠন করা। এই বাহিনীকে সহায়তা করবে 200 মার্কিন সেনা সরবরাহ করবে যুক্তরাষ্ট্র, তবে তাদের সেনাবাহিনী গাজায় মোতায়েন করা হবে না। উপদেষ্টারা বলেন, এখন আমরা পরিস্থিতি স্থিতিশীল করতে চাইছি। আন্তর্জাতিক স্থিতিশীলতা রক্ষাকারী বাহিনী তৈরি করা হচ্ছে। এই বাহিনীতে যোগ দিতে যুক্তরাষ্ট্র এরই মধ্যে ইন্দোনেশিয়া, সংযুক্ত আরব আমিরাত, মিশর, কাতার এবং আজারবাইজানের সঙ্গে কথা বলেছে। সম্প্রতি হামাস ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে গাজা সিটিতে 7 জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে। এই ঘটনার পর বেসামরিক লোকজনকে এই ধরনের হামলা থেকে রক্ষা করতে নিরাপদ অঞ্চল গঠনের বিষয়েও আলোচনা চলছে বলে জানান উপদেষ্টারা। তারা বলেন, কোনো ফিলিস্তিনিকেই গাজা উপত্যকা ছাড়তে বাধ্য করা হবে না। হামাস মুক্ত এলাকাগুলোতে পুনর্গঠন কাজের পরিকল্পনা নেওয়া হচ্ছে। প্রিয় দর্শক, আমাদের আজকের বিশ্বের আয়োজন এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার দেশের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।